একটা রাজ্য ছিল, সোনা ছিল, ধন ছিল, শান্তিও ছিল। কিন্তু তবুও একদিন সেই রাজ্য ক্ষুধায় ধ্বংস হয়ে গেল। কারণ জানেন কেন? সেই বাদশাহ শাস্তি দিতে চাইতেন না, তিনি দয়া দিতে ভালোবাসতেন। পরিশ্রম বন্ধ করলেন, আরামকে বানালেন পুরস্কার। একজন বৃদ্ধ সাবধান করেছিল, কিন্তু অহংকারে সে কথা শোনা হয়নি। তারপর একদিন খাবার শেষ হল। প্রশ্ন একটাই, ভালো হতে গিয়ে ভুলটা কোথায় হলো? এটা অনেক বছর আগের এক রাজ্যের গল্প। সেই রাজ্যের শাসক ছিলেন ক্ষুদ্রান নামের এক বয়োজ্যেষ্ঠ বাদশাহ। সম্পদ আর সোনার কোনো অভাব ছিল না তার। রাজ্য ছিল সুখী ও শান্তিপূর্ণ। প্রজারা স্বচ্ছন্দে বসবাস করত, আর হৃদয় থেকে বাদশাহের জন্য দোয়া করত। কারণ ক্ষুদ্রান ছিলেন প্রজাবৎসল। তিনি নিজের প্রজাদের সুখ দুঃখ গভীরভাবে অনুভব করতেন এবং তাদের কল্যাণের ব্যাপারে সদা সচেতন ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাদশাহ ক্ষুদ্রান এক ভয়াবহ রোগে আক্রান্ত হলেন। রোগটি এতটাই গুরুতর হয়ে উঠল যে তা তাকে মৃত্যুর একেবারে দ্বারপ্রান্তে নিয়ে গেল। মৃত্যুর আগে তিনি তার পুত্র জিবরানকে কাছে ডাকলেন এবং শেষ উপদেশ দিলেন। তিনি বললেন, বাবা, প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ উজিরদের মতামত নিতে ভুল করো না। মনে রেখো, সব সমস্যার সমাধান ক্ষমতা কিংবা টাকায় হয় না। বুদ্ধি, অভিজ্ঞতা, জ্ঞান আর দক্ষতাও সমানভাবে প্রয়োজন। এই কথাগুলো বলেই বাদশাহ ক্ষুদ্রান কয়েকদিনের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপর সিংহাসনে বসেন তার পুত্র জিবরান। রাজ্যের সব কিছুই চলতে লাগল তাঁর ইশারায়। তার আদেশ অমান্য করার সাহস কারও ছিল না। কিন্তু সমস্যা শুরু হলো তখনই যখন জিবরান নিজের ক্ষমতা, হুকুম আর প্রভাবের নেশায় বুঁদ হয়ে গেলেন। তিনি সব কিছু নিজের ইচ্ছামতো চালাতে শুরু করলেন। একদিন বাদশাহ জিবরান তার প্রধান উজির বজরার সঙ্গে সফরে বের হলেন। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে তিনি দেখলেন কিছু লোক গাছ কেটে কাঠ সংগ্রহ করছে। বাদশাহ সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, এই লোকগুলো কি করছে? উজির বিনীতভাবে উত্তর দিলেন, বাদশাহ সালামত থাকুন, এরা কাঠ কাটে তা বিক্রি করে সংসার চালায়। এ কথা শুনে বাদশাহ হঠাৎ এগিয়ে এসে সৈন্যদের আদেশ দিলেন, এদের সবাইকে বলে দাও, আজ থেকে আর কোনো কাজ করবে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজপ্রাসাদে থাকবে এবং নিয়মিত বেতন পাবে। তার কণ্ঠে ছিল কঠোর আদেশ, মুখে ফুটে উঠেছিল ক্ষমতার গর্ব। উজির বজরা সাহস করে বাদশাহকে বোঝানোর চেষ্টা করলেন। তিনি বিনীত কণ্ঠে বললেন, বাদশাহ সালামত, এ সিদ্ধান্ত ঠিক হবে না। এরা নিজের পরিশ্রমে জীবিকা নির্বাহ করছে, তাদের কাজ করতে দেওয়াই উত্তম। কিন্তু বাদশাহের আবেগ আর অহংকারের সামনে এই যুক্তি কোনো মূল্য পেল না। অবশেষে আদেশ কার্যকর করা হল। শ্রমিকদের রাজপ্রাসাদে ডাকা হল, কাজ না করেও তারা রাজকোষ থেকে বেতন নিতে লাগল। দেখতে এই সিদ্ধান্ত মানবিক ও উদার মনে হলেও এর ভেতরেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর বিপদের বীজ। দিন দিন রাজপ্রাসাদে শ্রমিকদের সংখ্যা বেড়ে যেতে লাগল। প্রতিদিন সকাল হলেই প্রাসাদের বাইরে মানুষের ভিড় জমত। সবাই রাজার দয়া, উদারতা আর রাজসিকতার গর্ব করত। এই প্রশংসায় অভ্যস্ত হয়ে বাদশাহ ধীরে ধীরে নিজেকে সব সমস্যার একমাত্র সমাধান মনে করতে শুরু করলেন। একদিন দরবারে এক বড় ঘটনা ঘটল। এক বৃদ্ধা নারী কাঁদতে কাঁদতে দরবারে ঢুকে বাদশাহের পায়ের কাছে বসে পড়ল। ফুপিয়ে ফুপিয়ে সে বলল, বাদশাহ সালামত, ডাকাতেরা আমার স্বামীকে হত্যা করেছে, আমাদের সব টাকা পয়সা লুট করে নিয়ে গেছে, এখন আমরা একেবারে নিঃস্ব। নারীর কান্নায় বাদশাহ আবেগাপ্লুত হয়ে পড়লেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, মা, আমি সব বুঝতে পেরেছি, তোমার সব ক্ষতি আমি পূরণ করে দেব। আদেশ অনুযায়ী বৃদ্ধা নারীকে রাজকোষ থেকে টাকা দেওয়া হল। সে খুশি মনে দরবার ছেড়ে চলে গেল। এ দৃশ্য দেখে উজির বজরা আবারও বিনীতভাবে বললেন, বাদশাহ সালামত, এটি ভুল সিদ্ধান্ত। বিচার করা কাজ কাজীর। হতে পারে ওই নারী আপনাকে প্রতারণা করেছে, আর যদি সত্যিই তার স্বামী নিহত হয়ে থাকে তবে ডাকাতদের ধরে শাস্তি দেওয়া জরুরি, নইলে তারা আবারও অন্য কাউকে হত্যা করতে পারে। কিন্তু বাদশাহ রাগে ফেটে পড়লেন। তিনি বললেন, চুপ করো, তোমরা কিছুই বোঝো না। কয়েকটা টাকার জন্য কিভাবে এক বৃদ্ধা মিথ্যা বলবে? আর মানুষ তো মারা গেছেই, এখন শাস্তি দিয়ে কি হবে? এই কথা শুনে বজরা আর কিছু বলার সাহস পেলেন না। কিন্তু তিনি বুঝতে পারছিলেন এই ভুল সিদ্ধান্তগুলো একদিন ভয়াবহ পরিণতি ডেকে আনবে। কিছুদিন পর আবারও বাদশাহ বজরার সঙ্গে শিকারে বের হলেন।
শিকার শেষে ফেরার পথে তারা দেখলেন কিছু মানুষ পাথর খোদাই করে বিভিন্ন মুখ ও অবয়ব তৈরি করছে। তারা অত্যন্ত কষ্ট ও পরিশ্রমের সঙ্গে কাজ করছিল। কয়েকজন কারিগর বাদশার মুখের আদলে পাথরের মূর্তি বানিয়ে ফেলল। এটা দেখে বাদশাহ খুব খুশি হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন এদের সবাইকে রাজপ্রাসাদে থাকার সুযোগ দেওয়া হোক। ফলে সেই কারিগররাও কাজ না করেই রাজকোষ থেকে বেতন পেতে শুরু করল। রাজ্যের ভাগ্যে যুক্ত হল আরেকটি ভুল সিদ্ধান্ত। উজির বজরা ভালো করেই বুঝতে পারছিলেন বাদশার মন নরম এবং সিদ্ধান্তগুলো দয়া থেকে আসছে, কিন্তু অতিরিক্ত দয়া যে পুরো রাজ্যকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে সেটাও তিনি জানতেন। তবুও তিনি শেষবারের মতো বললেন, বাদশাহ সালামত, এটা একটি রাজ্য। এখানে কিছু কাজ কঠিন, কিছু সহজ। যদি সবাইকে দরবারে বসিয়ে দেওয়া হয় তবে শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। যারা পরিশ্রম করে শুধু তাদের জন্যই বেতন নির্ধারণ করাই শ্রেয়। উজির বজরা শান্ত কণ্ঠে বলেছিলেন, ওদের উৎসাহ দিন যাতে তারা আরও পরিশ্রম করে, আরও উন্নতির দিকে এগিয়ে যায়। কাজ থেকে যেন তারা কখনো কপটতা না করে। কিন্তু এই কথাগুলোই বাদশাহ জিবরানের মনে ভীষণ হিংসা জাগিয়ে তুলল। তিনি ভুলভাবে ভাবতে শুরু করলেন, বজরা বুঝি দরিদ্র শ্রমিকদের রাজপ্রাসাদে রাখতে চান না। অথচ বাস্তব সত্য ছিল একেবারেই উল্টো। প্রকৃতপক্ষের রাজাই ধীরে ধীরে নিজের অজ্ঞতা ও মূর্খতার পথে হাঁটছিলেন। এমন অদ্ভুত ও অবিবেচক সিদ্ধান্তের ধারাবাহিকতায় একদিন এক বৃদ্ধ মন্ত্রী আর সহ্য করতে পারলেন না। তিনি দরবারে দাঁড়িয়ে খোলাখুলি সত্য কথা বলতে শুরু করলেন। তিনি জানতেন এই সত্য বলার ফল তাকে ক্ষমা করা হবে না। তবুও তিনি বলেছিলেন, কারণ তিনি এটাও জানতেন বাদশার সিদ্ধান্তগুলো রাজ্যের জন্য এমন যেন গভীর ক্ষতের উপর পানি ঢেলে দেওয়া হচ্ছে। বাইরে থেকে শান্তি মনে হলেও ভিতরে ভিতরে ক্ষত আরও পৌঁছে যাচ্ছে। বৃদ্ধ মন্ত্রীর কথা শুনে বাদশাহ নিজেকে দরবারে অপমানিত মনে করলেন। রাগে অন্ধ হয়ে তিনি সিংহাসন থেকে উঠে এসে সেই বৃদ্ধ মন্ত্রীকে সবার সামনে চড় মারলেন। তারপর গর্জে উঠলেন, আজ থেকে কোনো বুড়ো বা পুরনো মন্ত্রী রাজপ্রাসাদে দেখা যাবে না। যদি কাউকে দেখি তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। সবাই এক্ষুনি বেরিয়ে যাও। এই আদেশ দেওয়া বাদশার জন্য সহজ ছিল, কিন্তু এই সিদ্ধান্ত ছিল চরম ধ্বংসাত্মক। কয়েকদিনের মধ্যেই সব প্রবীণ ও অভিজ্ঞ উজিররা রাজপ্রাসাদ ছেড়ে চলে গেলেন। তাদের জায়গায় বাদশাহ তরুণ ও অনভিজ্ঞ লোকদের নিয়োগ দিলেন। ফলে রাজ্যের সিদ্ধান্তগুলো আরও বেশি আবেগপ্রবণ ও বুদ্ধিহীন হয়ে উঠল। শুরুর দিকে পরিস্থিতি স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু ভিতরে ভিতরে রাজ্য দুর্বল হতে শুরু করল। সময় নিঃশব্দে এগিয়ে যাচ্ছিল, আর শাসনের ভিত নড়বড়ে করে পড়ছিল। কিছুদিন পর বাদশাহ নতুন উজিরদের নিয়ে আবার সফরে বের হলেন। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে বাদশাহ যা বলতেন সবাই সঙ্গে সঙ্গে লব্বেক বলে মাথা নত করত। কেউ প্রশ্ন করত না, কেউ সত্য কথা বলার সাহস পেত না। চারপাশে শুধু চাটুকারিতা আর প্রশংসার বন্যা। এই পরিবেশ বাদশার খুব পছন্দ হল। তিনি এমন জায়গায় থাকতে ভালোবাসতেন যেখানে কেউ তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে না। তার ইচ্ছাই হয়ে উঠল আইন। আর ঠিক এই পরিবেশেই চরম উদাসীনতার মধ্যে বাদশাহ এমন এক সিদ্ধান্ত নিলেন যেটি পরে তার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয়। একদিন শিকার শেষে রাজপ্রাসাদের পথে ফিরতে ফিরতে তার চোখ পড়ল কিছু জমিদারের ওপর। তারা নিজেদের জমিতে কঠোর পরিশ্রম করছিল। তীব্র গরমে ঘামে ভিজে তারা ফসল ফলাতে ব্যস্ত ছিল। বাদশাহ একজন জমিদারকে ডাকলেন, এদিকে এসো, কেন চুপচাপ বসে আছো? জমিদার সম্মানের সঙ্গে বলল, বাদশাহ সালামত, এই কাজ খুব কঠিন। দীর্ঘদিন কাজ করতে করতে শরীর ভেঙে পড়ে। তীব্র গরমে আর শক্তি থাকে না। আমি তো এখন বুড়ো হয়ে গেছি। জমিদারের কষ্ট দেখে বাদশাহ আবেগে ভেসে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আমার রাজ্যের সব জমিদার আজ থেকে বাড়িতে বসে বেতন পাবে। কেউ আর গরমে বা কষ্টে কাজ করবে না। এই সিদ্ধান্ত বাইরে থেকে অত্যন্ত মানবিক মনে হলেও আসলে এটি ছিল রাজ্যের ভিত্তি ভেঙে দেওয়ার মতো এক পদক্ষেপ। আদেশ অনুযায়ী সব জমিদার কাজ বন্ধ করে দিল। ঘরে বসেই রাজকোষ থেকে বেতন পেতে লাগল। প্রাসাদে বাদশার প্রশংসায় স্লোগান উঠল। চাটুকারেরা গুণগান গাইতে লাগল, আর বাদশাহ সেই প্রশংসায় আনন্দে মেতে উঠলেন। তিনি বুঝতেই পারলেন না তিনি নিজেই নিজের রাজ্যকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। বছরের পর বছর কেটে গেল। জমিদার ও শ্রমিকরা সবাই ঘরে বসে খেতে লাগল। শুরুতে সবাই সুখে ছিল। চারদিকে শুধু বাদশার প্রশংসাই শোনা যেত। কিন্তু একদিন এমন সময় এলো যার জন্য কেউ প্রস্তুত ছিল না। দেশে সোনা ছিল, সম্পদ ছিল, কিন্তু গম শেষ হয়ে গেল।
রাজকোষে টাকা থাকলেও পরিশ্রমী ও দক্ষ মানুষের অভাবে খাদ্য উৎপাদন বন্ধ হয়ে পড়ল। কয়েকদিনের মধ্যেই মানুষ ক্ষুধায় মরতে শুরু করল। পাশের রাজ্যগুলো বাণিজ্য বন্ধ করে দিল। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল। তখনও বাদশাহ নিজের আনন্দে মগ্ন ছিলেন, কিন্তু যখন দুর্ভিক্ষ দরবার পর্যন্ত পৌঁছল, এমনকি তার নিজের খাবারেও টান পড়ল, তখন তিনি আতঙ্কিত হয়ে ভাবলেন, এখন কি করা যায়? রাজ্য আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। তিনি সব উজিরকে ডেকে পরামর্শ চাইলেন, কিন্তু কোনো কার্যকর সমাধান পাওয়া গেল না। পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠল। অবশেষে বাধ্য হয়ে বাদশাহ আদেশ দিলেন, রাজ্যের প্রবীণ ও অভিজ্ঞ উজিরদের যেখানেই পাওয়া যায় খুঁজে এনে দরবারে হাজির করতে হবে। রাজ্যের গলিমহল্লা থেকে যারা এখনও বেঁচে ছিলেন, সেই বৃদ্ধ উপদেষ্টাদের এনে বাদশার সামনে দাঁড় করানো হল। বাদশাহ কণ্ঠ নরম করে বললেন, তোমরা অনেক অভিজ্ঞ, এমন কোনো পরামর্শ দাও যাতে অন্তত মানুষ বাঁচে, দুর্ভিক্ষ নিয়ন্ত্রণে আসে। এরপর সেই বৃদ্ধ উপদেষ্টা, যাকে একদিন তিনি অপমান করে চর মেরেছিলেন, ধীরে ধীরে কথা বলা শুরু করলেন, সম্পূর্ণ ভদ্রতা ও মর্যাদার সঙ্গে। বয়োজ্যেষ্ঠ উজির শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, বাদশাহ সালামত, যেদিন আমি আপনাকে বলেছিলাম মানুষকে কঠোর পরিশ্রম থেকে বিরত রাখবেন না, সেদিন আপনি রেগে গিয়েছিলেন। যদি সেদিন আমাদের কথা শুনতেন, আজ এই ভয়াবহ পরিস্থিতি দেখতে হতো না। যখন নিজের দেশে উৎপাদন বন্ধ হয়ে যায়, তখন বাইরের দেশ থেকে কিছু কেনার শক্তিও থাকে না। আর বাইরের সঙ্গে বাণিজ্য না থাকলে অন্তত নিজের উৎপাদনের ওপর ভর করে মানুষ বাঁচতে পারত। কিন্তু আপনি সেই পথটিও বন্ধ করে দিয়েছেন। সবই আপনার অল্প বিবেচনা আর অদক্ষ সিদ্ধান্তের ফল। তিনি একটু থেমে আবার বললেন, দেখুন, একটি ঘরের কেউ ভুল করলে শুধু সেই ঘর ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু যখন একজন রাজা ভুল করেন, তখন পুরো দেশ তার শাস্তি ভোগ করে। আপনার অনুভূতি খারাপ ছিল না, কিন্তু আপনি কখনো ভাবেননি এই অতিরিক্ত কোমলতা আর আবেগের শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। এই কথাগুলো শুনে বাদশাহ জিবরান গভীর অনুশোচনায় ডুবে গেলেন। তিনি বুঝতে পারলেন তার ভুল সিদ্ধান্তই রাজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। মনে মনে ভাবলেন, এখন এমন কি করা যায় যাতে রাজ্য আবার নিজের পায়ে দাঁড়াতে পারে। বয়োজ্যেষ্ঠ উজির অনেক চিন্তাভাবনার পর কিছু নিয়ম প্রস্তাব করলেন। তিনি বললেন, এই নিয়ম শুধু রাজ্যের জন্য নয়, প্রতিটি ঘরের জন্যেও প্রযোজ্য। কারণ সাময়িক সুখ অনেক সময় জীবনের দীর্ঘমেয়াদী শান্তি নষ্ট করে দেয়। নরম মন হওয়া খারাপ নয়, বরং এটা একটি গুণ। কিন্তু ভুল সময় আর ভুল জায়গায় এই কোমলতা বিপর্যয় ডেকে আনে। এতে সাময়িক শান্তি আসে ঠিকই, কিন্তু স্থায়ী সাফল্য আসে না। তিনি আরও বললেন, বাদশাহ সালামত, একটি দেশের সবচেয়ে বড় শক্তি হল উৎপাদন। উৎপাদন না থাকলে কোনো রাজ্য টিকে থাকতে পারে না। জমিদার ও শ্রমিকদের উৎসাহ ও পুরস্কার দিতে হবে, কিন্তু তাদের পরিশ্রম থেকে দূরে রাখা যাবে না। যত বেশি উৎপাদন হবে, তত বেশি শক্তিশালী হবে রাজ্য। আরেকটি কথা মনে রাখবেন, সব সিদ্ধান্ত একা নেবেন না। প্রতিটি বিষয়ে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ মানুষের মতামত নেওয়া জরুরি, কারণ বুদ্ধিও অনেক সময় আবেগের প্রভাবে ভুল পথে চলে যায়। উজির উদাহরণ দিয়ে বললেন, আপনি একদিন এক বৃদ্ধ নারীকে আবেগের বশে টাকা দিয়ে দিয়েছিলেন, অথচ ডাকাতদের ধরার ও শাস্তি দেওয়ার কাজ ছিল শাসনের দায়িত্ব। আবেগের উপর ভর করে বিচার করা যায় না। রাজ্যে ন্যায় বিচার ও উৎপাদন, এই দুইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা আর রত্ন সব সমস্যার সমাধান নয়। এই কথাগুলো শুনে বাদশার বাবার উপদেশ মনে পড়ে গেল। তিনি বুঝতে পারলেন, ক্ষমতা আর সম্পদ যথেষ্ট নয়। অভিজ্ঞতা, জ্ঞান, পরিশ্রম ও সততাই একটি রাজ্যকে টিকিয়ে রাখে। বাদশাহ সিদ্ধান্ত নিলেন, এবার থেকে তিনি উজিরদের পরামর্শ মেনেই চলবেন। কয়েকদিনের মধ্যেই তিনি আদেশ দিলেন, দেশবাসী আবার কাজে ফিরবে। পরিশ্রমী মানুষের জন্য পুরস্কার ও সম্মান নির্ধারণ করা হল। ধীরে ধীরে উৎপাদন বাড়তে শুরু করল। রাজ্যের আয় বৃদ্ধি পেল, আর দেশ আবার নিজের পায়ে দাঁড়াল। এই গল্প শুধু একটি রাজ্যের শিক্ষা নয়, প্রতিটি পরিবারের জন্যও প্রযোজ্য। যদি বাবা মা সন্তানদের ওপর অতিরিক্ত দয়া দেখিয়ে পড়াশোনা বা দক্ষতা অর্জনে পরিশ্রম করতে বাধা দেন, তবে সেই সন্তান বড় হয়ে আত্মনির্ভর হতে পারে না। তখন বাবা মার সেই নম্রতাই একদিন আফসোসের কারণ হয়। নম্রতা ও কঠোরতা দুটোরই সঠিক সময়, সঠিক জায়গা ও সঠিক মাত্রা আছে। ভুলভাবে ব্যবহার করলে দুটোই ভয়ঙ্কর ফল বয়ে আনে। যেমন কোনো শিশু খুব আজ্ঞাবহ আর আরেকটি অবাধ্য হলে দুজনের ক্ষেত্রেই অতিরিক্ত কড়াকড়ি বা অতিরিক্ত নম্রতা ক্ষতিকর হতে পারে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সবসময় বয়োজ্যেষ্ঠ ও অভিজ্ঞ মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ অভিজ্ঞতা শুধু জ্ঞান বা শক্তি দিয়ে আসে না, এটি আসে সময় ও জীবনের পথ বেয়ে। বুদ্ধিমান মানুষ সেই যে নিজের ভুলে নয়, বরং অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিরাপদ ও সঠিক পথ বেছে নিতে পারে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।